স্নান যাত্রা হলো, স্নান যাত্রা করলাম। তারপরে এখানে বড় রথযাত্রা হবে। রথে আমি অবশ্য থাকছি না, সব কিছু আয়োজন করে দিয়ে যাব। সেই জন্য মহারাজের থেকে কথা শোনানো সম্ভব নয়, কিন্তু মহারাজের বই থেকে, বইটা আছে না, বই থেকে মহারাজের এই রথযাত্রার সময় দুটো বই পড়বে, জগন্নাথ, শ্রী জগন্নাথ আর হচ্ছে রথযাত্রা। এই দুটো বইতে মহারাজ তিনি এই জগন্নাথ বই আপনাদের অনেকেই খরিদ করেছেন, বা কারো যদি লাগে মহারাজের এই বইগুলো আমরা পাঠাতে পারব। জগন্নাথের উপরে এই পর্যন্ত মহারাজের রথযাত্রা, জগন্নাথ, শ্রীক্ষেত্র পরিক্রমা, শ্রীমন্দির, আর আরেকটা চলছে মহারাজের লেখা 56 ভোগ, এই হচ্ছে রথযাত্রা। তো এই দুটো বই থেকে প্রতিদিন এক একটা করে লীলা শোনাব। তো স্নান যাত্রা আজকে ছিল স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা মহোৎসব। জ্যৈষ্ঠ মাস শেষ হলো আজকে, কালকে থেকে আষাঢ় মাস শুরু হবে। আপনারা তো বলবেন না আষাঢ় মাস তো কবে থেকে শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছি মাস গণনা দুভাবে হয়, একটা হচ্ছে চান্দ্র মাস আর একটা হচ্ছে সৌর মাস বা সূর্য মাসটা গণনা হয় সংক্রান্তি হলে শেষ হয়ে যায় মাস, পরের দিন নতুন মাস। আর চান্দ্র মাস মানে পূর্ণিমা হলে মাস শেষ হয়, কালকে নতুন মাস শুরু হয়। তো এই পূর্ণিমা তিথিতে ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথ পুরী মন্দিরে জগন্নাথকে স্নান, অভিষেক এবং প্রতিষ্ঠা করেছিলেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ অবন্তী নগরের রাজা ছিলেন, বা এখন বলতে পারেন উজ্জয়িনী। তিনি ভগবানের অনেক বড় ভক্ত ছিলেন। একবার জগন্নাথের যে আদি রূপ নীলমাধব, তার স্বপ্নে এসেছিলেন। তিনি নীলমাধবের অপরূপ মহিমা, অপরূপ সৌন্দর্য, মাধুরিমা দর্শন করেছিলেন এবং তিনি জানতে পেরেছিলেন এই রূপ এই ভারতের কোথাও না কোথাও ভূখণ্ডে তিনি পূজিত হচ্ছেন। আর ভগবানের সেই রূপ মাধুর্য দর্শন করে ইন্দ্রদ্যুম্ন রাজা অভিভূত হয়েছিলেন এবং সেই বিগ্রহের আবিষ্কার করতে চেয়েছিলেন। তার রাজ্যে যত ব্রাহ্মণ এবং বৈষ্ণব আছে সবাইকে অনুরোধ করে তার রাজ্যে নিয়ে এসেছিলেন, আমন্ত্রণ করে, এবং তার স্বপ্নে দেখা সেই নীলমাধবের কথা তিনি ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন যে এই বিগ্রহ কোথায় আছে আমি একবার স্বচক্ষে দর্শন করতে চাই। তো অনেক ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রেরণ করা হয়েছিল এই বিগ্রহের সন্ধানে। তো সবাই তো আবিষ্কার করতে পারেননি। বিদ্যাপতি, যিনি ছিলেন রাজার মেন পুরোহিতের ছোট ভাই, সবাই ব্রাহ্মণ বৈষ্ণব যে যেদিকে গিয়েছিল সেই বিগ্রহের সন্ধানে, তারা ফেরত এলেন, তারা কেউ খুঁজে পেলেন না। কিন্তু বিদ্যাপতি ফিরলেন না। বিদ্যাপতি হাঁটতে হাঁটতে ঔঢ্র দেশে উৎকলে তিনি সেই নীলাচল পুরীর ধামের দিকে এগোতে বিহার ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেলেন। আর তারপর তিনি গভীর জঙ্গলে যেতে 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 তিনি একটা কুটির পেলেন। কুটিরে গিয়ে তিনি জল পানের ইচ্ছা প্রকাশ করলেন। তো কুটিরে কেবল একজন কুমারী যুবতী মহিলা ছিল, আর কেউ ছিল না।
তো সেই কুমারী মহিলা বিদ্যাপতিকে জল দান করেন এবং বিদ্যাপতি বিস্তারিত জানতে চান যে এই বাড়িতে কি আর কোনো সদস্য নেই? বলে আমার বাবা আছেন বিশ্বা বসু। তো উনি কোথায়? না, উনি প্রত্যহ নীলমাধবের সেবা করার জন্য চলে যান। নীলমাধবের কথা শুনেই বিদ্যাপতি চমকিত হইল, আরে আমি তো সেই নীলমাধবের সন্ধানে বেরিয়েছি, তাহলে হয়তো ভগবানের ইচ্ছা নীলমাধবের সন্ধানের পথে আমি পৌঁছাচ্ছি। বিস্তারিত জানার চেষ্টা করলেন, কোথায় কি? বলে আমিও দেখি নাই, বাবা প্রতিদিন জঙ্গলের মাঝখানে গিয়ে সেবা করে আসেন, আর আসার সময় অনেক প্রসাদ নিয়ে আসেন। আর বিদ্যাপতিকে সেই মহিলা অনেক আপ্যায়ন করেছে, অনেক বহুমূল্য খাবার, বহুমূল্য উপহার তাকে দিয়েছে। বিদ্যাপতি বলছেন, আমি রাজবাড়িতে থেকেও এত জিনিস আমি পাইনি, এই দুর্লভ জিনিস কোথা থেকে আসে? তখন ধীরে ধীরে জানা হলো। এদিকে বিদ্যাপতি সেই বাড়িতে থাকতে থাকতে সেই মহিলার সঙ্গে একটু প্রণয় হয়ে যায়। মহিলাটির নাম ছিল ললিতা। ধীরে ধীরে তাদের দুজনের বিবাহ হয়। বিদ্যাপতি জানছিলেন তার বাবা কাউকে নিয়ে যায় না নীলমাধবের সন্ধানে, তাই তিনি সেই পরিবারের সঙ্গে আরো ঘনিষ্ঠতা আচরণ দেখালেন, মেয়েকে বিয়ে করে ফেললেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল নীলমাধবকে আবিষ্কার করা। কেন? রাজা ওখানে অপেক্ষা করছেন নীলমাধবকে দর্শন করার জন্য, সন্ধান পেলেই আমি বেরোব। তো তখন ধীরে ধীরে একদিন আবেদন করলেন ললিতাকে, আমি নীলমাধবের দর্শন করতে চাই, তোমার বাবাকে আমার হয়ে তুমি বোঝানোর চেষ্টা করো। বাবার একটা নিয়ম ছিল, এই কারণে নীলমাধব তাকে বলেছেন যে তোমার থেকে যদি কোনো ভক্তকে পেয়ে যায় আমি কিন্তু তার কাছে চলে যাব, তোমার হাতে আর সেবা নেব না। সেই ভয়ে বাবা কাউকে নিয়ে যায় না, এমনকি নিজের মেয়ে ললিতাকেও নিয়ে যায় না। এই কাহিনী আমি মহারাজের বইতে পড়ছি, কিন্তু বাড়িতে যখন ছিলাম এই কাহিনী আমরা নাটক শুনতাম। ললিতা পালা বলে আমাদের মেদিনীপুরে একটা পালা গান হতো, এখন হয় কিনা জানি না, মায়াপুরে আসা 30-32 বছর হয়ে গেল, তখন হতো, খুব সুন্দর পালা গান করে শোনাতো। তারপরে বিদ্যাপতি তিনি আবেদন করেন যে আমি নীলমাধবের দর্শন করতে চাই, কিন্তু কোনো মতেই বাবা রাজি হয় না। শেষমেশ রাজি হলেন অনেক অনুনয় বিনয়ের পর। তবে একটা কন্ডিশন ছিল। কি কন্ডিশন? আমি সঙ্গে নিয়ে যাব, সঙ্গে নিয়ে আসব, আর চোখের পটি বেঁধে নিয়ে যাব। তার উদ্দেশ্যটা ছিল একবার নিয়ে গিয়ে দর্শন করে নিয়ে আসবো, সেজন্য নিজে থেকে রাস্তা খুঁজে না যেতে পারে। আর এদিকে বিদ্যাপতি বললেন ললিতাকে, তুমি আমাকে কিছু সর্ষে দাও। তাই চোখের পটি বেঁধে দেওয়া হয়েছে। তো সে সবররাজ বিশ্বাবাসু জামাই বিদ্যাপতির হাত ধরে ধরে জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছে, আর একটা হাতে আরেকটা হাতে বিদ্যাপতি সর্ষেগুলো ফেলে ফেলে যাচ্ছে। তো পৌঁছানোর পরে চোখের পটি খুলে দেওয়া হলো, আর খুলে দেওয়ার সাথে সাথে দেখছেন নীলমাধবের অপরূপ মহিমা, অপরূপ মহিমা।
আর রাজার বর্ণনা দেওয়ার আঙ্গিকে হুবহু মিলে যাচ্ছে। আহা কি অপরূপ! চিন্তামণি প্রকর সদমসু কল্পবৃক্ষ লক্ষাবিতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অঙ্গ্যা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অনেক স্তুতি করতে শুরু করলেন। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তজ্জোসনাদ আশু অপবর্গ বর্তমনি সধ্যারতির্ভক্তি অনুক্রমেষ্যতি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিস্যাধারম গগন সদৃশং মেঘবর্ণম শুভাঙ্গ্যম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী বিধান্যগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। তার অনেক স্তুতি। হঠাৎ দেখলেন পাশে একটা কুণ্ড ছিল, কুণ্ডের পাড়ে একটা গাছ ছিল, সেই গাছে একটা কাক পাখি বসে বসে ঝিমাচ্ছিল। হঠাৎ কাক পাখিটা নিচের কুণ্ডে পড়ে যায়, পড়ার সাথে সাথে চতুর্ভুজ রূপ ধারণ করে সাযুজ্য মুক্তি লাভ করে, সারূপ মুক্তি লাভ করে তিনি ভাগবত ধামে চলে গেলেন। এইটা দেখে বিদ্যাপতি তো আকর্ষিত হয়েছেন, তাই নাকি? আচ্ছা আমিও তাহলে ঝাঁপ দেব। যেই ঝাঁপ দিতে যাচ্ছেন তখন আমিও মুক্তি পেয়ে তাহলে উদ্ধার পেয়ে যাব। তো তখন দৈববাণী হলেন, রাজা বিদ্যাপতি তুমি কি ভুলে গেছো? রাজা কিন্তু তোমার জন্য তোমার অপেক্ষায় রয়েছে। তুমি গিয়ে আমার সংবাদ দেবে, তখন রাজা জল গ্রহণ করবে। রাজা এখন উপবাসী হয়ে আমার অপেক্ষায় রয়েছে। নীলমাধবকে দর্শন করব, নীলমাধবের সংবাদ পাবো, তবে জল গ্রহণ করব। তখন বিদ্যাপতি নিবৃত্ত হলেন সে কুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার থেকে। তো তখন বিদ্যাপতি একদিন সেই ললিতা বা সবররাজের বাড়ি থেকে তিনি অনুমতি নিয়ে রাজ দরবারে ফিরলেন এবং রাজার কাছে সুসংবাদ প্রকাশ করলেন, মহারাজ আমি আপনার স্বপ্নে দেখা সেই মোহন মুরলীধারী মূর্তি নীলমাধবকে আমি দর্শন করেছি। অপরূপ তার মহিমা। ঔঢ্র দেশে নীলাচল পুরীতে, নীল সাগরের তীরে, নীল পর্বত কন্দরে তিনি নীলচক্রে অবস্থান করছেন। নীল সাগরের তীরে নীল অচল, নীলাচল মানে পর্বত, নীল পর্বতে নীল কন্দরে পর্বতের গুফায় নীলমাধব অবস্থান করছে। নীল কেন? তিনি সমুদ্রের জল নীল, নীল সাগর, আকাশের কালার নীল। নীল মানে হচ্ছে অনন্ত, বিভু। আকাশ অনন্ত, ভগবানের নাম নীলমাধব, ভগবান অনন্ত। তো অনেক বর্ণনা দিলেন, মোহনময়ী মূর্তি আমি দর্শন করেছি। রাজা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন যে তাহলে আর আমি এখানে কেন থাকব, আমি চলবো নীলমাধবের দর্শনে।
এবং নীলমাধবের দর্শন করে নীলমাধবের নিকটেই আমি অবস্থান করব, আমি দূরে থাকব না। রাজ পরিবার গুটিয়ে রাজ আমাত্য যে যেখানে ছিল ঘোষণা দেওয়া হলো যে আমি যাচ্ছি নীলমাধবের দর্শনে। আপনারা কেউ যেতে চাইলে আমার সঙ্গে চলুন, আপনাদের যাওয়া আসার সমস্ত দায়িত্ব আমার এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। তো আমার রাজ্যকে এখান থেকে স্থানান্তরিত করছি নীলমাধবের কাছে বা ঔঢ্র দেশে আমি যাচ্ছি। তো বহু রাজ্যবাসী, ব্রাহ্মণ, বৈষ্ণব, রাজা, মন্ত্রী, আমাত্য সবাইকে নিয়ে রাজা চলছেন। পথে যেতে 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 তিনি তার নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনিকে দর্শন করে রাজা বহু সম্মান করলেন। তো তিনি জানতে চাইলেন যে নারদ মুনি আপনি কোথায় যাচ্ছেন? তো নারদ মুনি বললেন আমি শুনেছি আপনি নীলমাধবের দর্শনে যাচ্ছেন। তো রাজা বলেন হ্যাঁ, আপনিও আমাদের সঙ্গে চলুন, অর্থাৎ আপনার সঙ্গে আমরা যাব, আপনি আমাদের মার্গদর্শন করে নিয়ে চলুন। নারদ মুনি জানতেন এই নীলমাধবকে রাজা দর্শন করতে পারবেন না, কারণ নীলমাধব রাজাকে দর্শন দেবেন না, তিনি জগন্নাথ রূপে দর্শন দেবেন। কিন্তু সেই কাহিনী তিনি রাজাকে বললেন না। তিনি চললেন রাজার সঙ্গে। চলতে চলতে রাস্তায় বহুবার ক্যাম্প করেছেন, বিশ্রাম নিয়েছেন। কয়েক দিবস অতিক্রান্তে তিনি নীলমাধবের কাছে পৌঁছালেন। কিভাবে পৌঁছালেন? গভীর অরণ্যে ওই যে সর্ষে ফেলে ফেলে গেছিলেন, সর্ষে গাছ হয়ে সর্ষে গাছের মার্গদর্শন করে করে পৌঁছালেন। কিন্তু গিয়ে তিনি নীলমাধবের দর্শন করতে পারলেন না। রাজা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। রাজ্যপাট সব গুটিয়ে নিয়ে চলে এসছে। আমার ইতিহাসে একটা রাজার কথা পড়ছিলাম, মোহাম্মদ বিন তুগলক, হ্যাঁ, চঞ্চল রাজা, ইতিহাসে জানা। এখানে সে রাজ্য স্থাপন করে এখান থেকে আরেক জায়গা এই নিয়ে সব গুটিয়ে পাটিয়ে নিয়ে চলে গেছেন। এখন কি হবে? নীলমাধব দর্শন নেই। তা আমি প্রাণ ত্যাগ করব।